আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আমার দাদিমার আমলের মৃগেল মাছের তরকারি রান্না। যেখানে তরকারি নিয়েছি আলু, পল্লা আর হচ্ছে একটু ওলকচু। আর এই যে এখানে সেই বিশেষ উপাদানটা রাঁধুনি সস যাকে বলে এটা দিয়ে আমি তরকারি রান্না করি। এটা আমার দাদিমার শেখানো। ওনারা এটা দিয়ে তরকারি খেত, জিরা রান্না করতে দিত না, জিরায়। এটা দিয়ে তরকারি রান্না করলে কোনো আর জিরার প্রয়োজন হবে না। এই যে দেখুন আমি এই মাছটাতে দিব, তাই বেটে নিচ্ছি রসুন আর একটুখানি এই ধনিয়া সস। এটার এতই গুণ যা বলা শেষ করা যাবে না। যে কোনো তরকারিতে খাবারটা খুবই সুস্বাদু করে এবং খুবই সুঘ্রাণ নিয়ে আসে খাবারে। আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এটা আমি আপনাদের আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাঁধুনি সস। এটা খুবই সুস্বাদু করে খাবারটাকে। এটা আমি সবসময় বেটে দেই মশলার সাথে, কখনো জিরা বেটে দেই না। আমার দাদিমার থেকে শোনার পর থেকে উনি এভাবেই করেন এটা। এই যে দেখুন আমি রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এই যে বেটেছি দেখুন, খুবই সামান্য পরিমাণ দিতে হয়, দিলেই এত সুন্দর ঘ্রাণ আসে তরকারিতে আপনার বলে বোঝাতে পারবো না। নাকে একবার শুকিয়ে দেখবেন। যে মাছটা আমি ভেজে নিচ্ছি। এখন এখানে যে মশলাগুলো আছে শুকনো সেগুলো অ্যাড করতে হবে। হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ আর ধনিয়া গুঁড়া দেব 1 চামচ। আমার চামচটা ছোট তাই একটু দুবার দিলাম, আপনারা 1 চামচ করে দিবেন। আর ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। যেহেতু একটু কচু আছে আর আমার দাদিমা আমার বাড়ির মানুষ ওরা একটু ঝাল খায় বেশি, তাই আমি একটু ঝালটা একটু বেশি দিলাম। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন এই যে বাটেছিলাম যে সেটা দিয়ে দিলাম বাটাটা। এখন ভালো করে একটু বাটাটা ভেজে নেব তেলে। এই রাঁধুনি সসটা দিয়ে আপনি যদি মাংস রান্না করেন খুবই ভালো স্বাদ পাবেন মাংসে। এখন তরকারিটা ঢেলে দিব। আমার দাদিমা আম্মা এভাবেই করতো, তো আজকে আমি আপনাদের তাই দেখাই। আমি যে রান্নাগুলো দেখাই সেটা তাদের থেকেই শেখা, তাই শুধু আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালো করে কষিয়ে নিতে হবে। এখন যে বাটিটা আছে বাটিটা ধুয়ে আমি একটু পানি দিব, তাহলে আমার কষাতে সুবিধা হবে না। আমার দাদিমার এইভাবেই করতো। এখনকার দিনে আমরা তো মশলাটা আগে কষিয়ে নিই, তারপরে হচ্ছে সবজিটা দেই। তো ওনারা হচ্ছে এভাবে রান্না করতো। এভাবে রান্না করলে নাকি রান্নাটা ভালো হয় ওনাদের কাছে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে তাপ দিয়ে, ঢেকে দিতে হবে। এখন চুলা লেপেছিলাম তো দেখুন ফেটে ফেটে উঠেছে। আবার লেপতে হবে। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিতে হবে। আপনারা সেমভাবে করে দেখবেন, ভালো লাগবে। গ্রাম বাংলার রান্না আসলে অনেকটা আমাদের জীবন থেকে হারিয়েই গেছে। আমরা তো আগে মশলাটা কষিয়ে নিয়ে রান্না করি এই যুগের মানুষ, কিন্তু তারা কিন্তু এইভাবে রান্না করতো, যে জন্য তাদের গ্যাস্ট্রিকের সমস্যা নেই, যে জন্য তাদের অনেক অনেক সুস্থ আছেন তারা।
আর সবসময় সরষের তেলে রান্না করতো, কিন্তু আমি আপনাদের সয়াবিন তেল দিয়ে করে দেখাচ্ছি। সরষের তেল খাওয়াটা আসলে অনেক ভালো। খাঁটি সরষের তেল দিয়ে তরকারি, ভর্তা সব রকম খাওয়াটাই আসলে ভালো। যাদের গ্যাস আছে তাদের সমস্যা হবে না। তাহলে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর যে ভাজা মাছটা আছে সেই মাছটা দিয়ে কষিয়ে নেব আর একটু। ভালো করে কষিয়ে নিয়েছি, তো আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আপনারা একটা না 15 থেকে 20 মিনিট জাল দিবেন। শক্ত করে বলক উঠাইতে হবে নাকি, আমার দাদিমা বলেছে শক্ত করে বলক তুলতে হবে, তবেই নাকি তরকারি মজা হয়। আমার বাড়ির সবাই, আমরা সবসময় খড়ি চুলাতেই রান্না করি। গ্যাসও আছে এবং রাইস কুকারও আছে, সেটা আমরা খুব একটা ব্যবহার করি না গ্যাসটা। মাটির চুলাতে রান্নাটাই বেশি পছন্দ করে আমার আব্বা আম্মা, তাই আমি সবসময় এটাতেই করি। দেখুন এই যে বলক এসে গেছে, দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে। এতটাই সুস্বাদু হয় যে আপনারা মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। এই যে আমি নামিয়ে নিয়েছি ডিশে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। অবশ্যই বাসায় করে দেখবেন, ভালো লাগবে।